বৈঠকটা নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তিনি স্বাগত জানিয়েছেন, তার বাড়িতে অতিথি এসেছিলেন, তিনি অতিথিদেরকে পেয়ে খুশি সেটুকু জানিয়েছেন। এবং এমনকি সেই আলোচনায় মানে বিশ্বের ইস্যু নিয়েও আলাপ হয়েছে সেসব বলেছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট বিষয়কে উল্লেখ করার প্রয়োজন বোধ করেন নাই। তার মানে কোনো সুনির্দিষ্ট বিষয়ে দুপক্ষ একমত তো হয়নি। বাংলাদেশ যে এত বড় ফিরিস্তি দিয়েছে যে এই বিষয়গুলো নাকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুলে ধরেছেন ভারতের সামনে, তার মানে ভারতের তরফ থেকে এর একটি বিষয়েও সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি। কূটনীতিতে কোন শব্দ বলা হলো, কোন শব্দ বলা হলো না, কোন শব্দ লেখা হলো, কিভাবে লেখা হলো, আদৌ লেখা হলো কিনা, এই প্রত্যেকটি বিষয় যখন ব্যাপক হিসেব নিকেশের বিষয় এবং মানে গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বটে, তখন ভারত সরকারের তরফে বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়ে একটি শব্দ খরচ না করার বিষয়টি বিস্ময়কর বটে। বাংলাদেশ ভারত দুদেশের সংবাদ মাধ্যমে এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন করে চাঙ্গা করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, দুদেশের জন্যই এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এ নিয়ে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই বা সপ্তাহের বেশি সময় ধরে। অথচ যখন খলিলুর রহমান দিল্লি গেলেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে করেছেন তো বটেই, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কোনো দ্বিপাক্ষিক বিবৃতি তো আসেইনি। এমনকি আনুষ্ঠানিকভাবে এই সফর সম্পর্কে একটি লাইনও সংবাদ মাধ্যমকেও সরবরাহ করা হয়নি। ভারতের সংবাদ মাধ্যমে এই বিষয় অনেক সাংবাদিকই আর চেপে রাখতে পারেননি। তারা সরাসরি লিখছেন যে ভারতের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের অনেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করেও যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই সফর সম্পর্কে কোনো তথ্য বের করতে পারেনি বা ভারতের অবস্থান জানতে পারেনি, তখন ধারণা করা যাচ্ছে বা এই সিদ্ধান্তে সহজেই পৌঁছানো যাচ্ছে যে ভারত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরটাকে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর বলে মনে করছে না এবং সে কারণেই দুদেশ একত্রে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। মানে ওই সফরে কি কি হয়ে গেছে আর ভারত কি কি প্রতিশ্রুতি বাংলাদেশকে দিয়ে দিয়েছে এ বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ফিরিস্তি উঠে এসেছে একটু লক্ষ্য করলেই দেখবেন সেই ফিরিস্তি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া একটা একপাক্ষিক বিবৃতির মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেই ফিরিস্তিতে ভারত কি বলেছে সে প্রসঙ্গে তেমন কিছু নাই। যেমন ধরেন এই ফিরিস্তিতে বলা হয়েছে যে এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের উপর নির্ভর করে পররাষ্ট্র নীতি পরিচালনা করবে। মানে এসব লাইনেই পরিষ্কার যে এই বিবৃতি বাংলাদেশের সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে কেউ হই হই রই রই করে না ওঠেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকার মধ্যে ঢাকা ঢাকা বলে আসতে পেরেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে আসেন নাই তো। এসব প্রসঙ্গ যাতে না ওঠে তাই এই ধরনের একটা বিবৃতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে পাঠানো হয়েছে আর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সেটা হুবহু ছেপেছে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে এটা আবার কোটেশন মার্কের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ একমত
একমত হয়েছে। অবশ্যই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তো বাংলাদেশের নাগরিক যে কোনো বন্দীকে ভারত সরকার বা যে কোনো সরকারের ফেরত পাঠাতে হবে, কাজেই সেই অনুযায়ী তারা একমত হয়েছেন, সেটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ভারতীয় পক্ষ জানায় যে বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের উপর যেসব চাপ আছে, যে সাধারণ মানুষের ভিসা সহজীকরণ, ভারতের যাওয়ার পথটা খুলে দেওয়ার ব্যবস্থা করা, সেই চাপে পড়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বলছেন যে ভারত সরকার তাকে আশ্বাস দিয়েছেন যে বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজীকরণ হবে, এবং সেটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে ভারতীয় ভিসা কয়েক সপ্তাহের মধ্যে সহজ করার আশ্বাস দিয়েছেন দিল্লি। কিন্তু যেই বিষয়টা এখানে লক্ষ্য করতে হবে, খলিলুর রহমানের পাঠানো এই বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে যে বলা হয়েছে, ভারত সরকার বলেছে চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসা সহজতর করা হবে। তো ডিসেম্বরেও আরেক দফা বন্ধ হয়ে গেছিল, এমনকি চিকিৎসা বিজনেস ভিসাও বন্ধ হয়েছিল, কিন্তু চিকিৎসা বিজনেস ভিসা তো সীমিত আকারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ভারত দিতে শুরু করেছিল, এবং নবনির্বাচিত সরকার আসবার পর তারেক রহমান সরকারের আমলে আবারও কিছু কিছু করে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা দেওয়া তো এরই মধ্যে শুরু করেছে ভারত। ভিজিটর ভিসার কি হলো? পর্যটন ভিসার বিষয়ে তার মানে কোনো আশ্বাস কিন্তু নিয়ে আসতে পারেন নাই খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠকের পর একটা পোস্ট দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে, এবং সেই 4-5 লাইনের, একেবারে 5 লাইনের সংক্ষিপ্ত পোস্টে 3টি ছবি দিয়েছেন খলিলুর রহমানের সঙ্গে, এবং তারপর লিখেছেন যে প্লিজ টু হোস্ট FM খলিলুর রহমান অফ বাংলাদেশ অ্যান্ড হিজ ডেলিগেশন দিস আফটারনুন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে, তাদের স্বাগত জানাতে পেরে আমি সন্তুষ্ট। প্লিজডের বাংলা যে অত্যন্ত আনন্দিত, ডিলাইটেড করব, তারও কোনো উপায় নাই। মানে প্রত্যেকটা শব্দ ভীষণ মেপে খরচ করা হয়েছে ভারতের তরফে। এরপর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন যে তারা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এর বিভিন্ন দিক থেকে জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন ইন ইটস ভ্যারিয়াস ফ্যাসেটস, এবং এরপর লিখেছেন অলসো এক্সচেঞ্জ ভিউজ অন রিজিয়নাল অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্টস। এমনকি আঞ্চলিক এবং বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ করেছি এবং পরস্পর ঘনিষ্ঠ যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি। তার মানে এই বৈঠকটা নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তিনি স্বাগত জানিয়েছেন, একরকম মানে তার বাড়িতে অতিথি এসেছিলেন, তিনি অতিথিদেরকে পেয়ে খুশি সেটুকু জানিয়েছেন, এবং এমনকি সেই আলোচনায় মানে বিশ্বের ইস্যু নিয়েও আলাপ হয়েছে সেসব বলেছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট বিষয়কে উল্লেখ করার প্রয়োজন বোধ করেন নাই। তার মানে কোনো সুনির্দিষ্ট বিষয়ে দুপক্ষ একমত তো হয়নি। বাংলাদেশ যে এত বড় ফিরিস্তি দিয়েছে যে এই বিষয়গুলো নাকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুলে ধরেছেন ভারতের সামনে, তার মানে ভারতের তরফ থেকে এর একটি বিষয়েও সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি, সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এস জয়শঙ্করের যেই পোস্টটা এক্স হ্যান্ডেলে, সেখানে দেখবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ট্যাগ করা আছে। মানে আজকালকার যা তরিকা তা অনুযায়ী, যেহেতু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পোস্ট, কাজেই ট্যাগ করে দেওয়া আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এরপর যদি ঢোকেন, সেখানে গিয়ে দেখবেন এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর কিংবা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এস জয়শঙ্করের এই বৈঠকের বিষয়ে কোনো বক্তব্য সেখানে নাই। তার মানে ভারতকে জানান দিয়ে বা ট্যাগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই বিবৃতিটিও পোস্ট করেনি, যেই বিবৃতিটিতে তারা এত এত কথা, মানে তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে এসেছি থেকে শুরু করে কোনো পত্রিকায় লিখছে সীমান্ত হত্যা বন্ধের কথা বলে এসেছি, কোনো পত্রিকায় বলছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা বলে এসেছেন, হাসিনা কামালকে ফেরত চায় বাংলাদেশ। এমনকি ধরুন ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে সেই কথা লিখছে, হিন্দু পত্রিকা সেই কথা লিখছে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রেই এই বৈঠকের কথা বলছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে সেই বিবৃতিটিও কিন্তু প্রকাশ করেনি। তার মানে এই সফরটি কি তাহলে অনানুষ্ঠানিক এবং মূলত খলিলুর রহমানের সঙ্গে আগের যে হিসাব নিকাশ, মানে 2025-এর নভেম্বরে তাকে ভারত নিয়ে গিয়ে, দিল্লি নিয়ে গিয়ে অজিত দোভালের তরফে বাংলাদেশ সম্পর্কে যে উদ্বেগগুলো জানানো হয়েছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে যেই উদ্বেগগুলো জানিয়েছিলেন, সেগুলোতে তারেক রহমান সরকার কি করছেন সে বিষয়ে প্রশ্ন করার একটা বৈঠকের মতো। কারণ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর, মানে যেখানে খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের একান্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন, সেই বৈঠকটার পরে কিন্তু এস জয়শঙ্কর আবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আলাদা করে নিয়ে একান্ত বৈঠক করেছেন। মানে দুজনের মধ্যে কি আলাপ হয়েছে? তার মানে কি এটা একটা সবক দানের, মানে ওই যে বলে না যে কি করে, মানে নানা রকম জবাবদিহি আদায়ের এবং পরামর্শ দেওয়ার, বুদ্ধি বিবেচনা দেওয়ার, প্রশ্নের উত্তর আদায়ের একটা সেশন অনুষ্ঠিত হলো সেই একান্ত বৈঠকে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কি আলাপ হলো, যে আলাপে দুপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি নিয়ে হাজির হতে পারছে না, যেখানে তারা বলতে পারে যে এই বিষয়ে আলাপ হয়েছে এবং এই বিষয়ে সম্মত হওয়া গেছে। এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকটি ঠিক যেমন 2025-এর নভেম্বরে গোপন ছিল, কি বিষয়ে আলাপ হয়েছে কোনো তরফে জানানো হয়নি, এবারেও কোনো তরফে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যে নিরাপত্তা উদ্বেগগুলো কি। ভারত বাংলাদেশের মধ্যকার এই বৈঠকটির আগে থেকেই আলাপ ছিল যে সীমান্তবর্তী এলাকায় ভারত বিরোধী প্রশিক্ষণ শিবির, ভারত বিরোধী জঙ্গি শিবিরগুলো নিয়ে ভারতের বিশেষ উদ্বেগ আছে। বাংলাদেশের মাটি ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য বিশেষ গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে ভারতের বিশেষ উদ্বেগ আছে। এমনকি অজিত দোভাল নভেম্বরে স্যাটেলাইট চিত্র তুলে দিয়েছিলেন অন্তত 12টি ক্যাম্পের খলিলুর রহমানের হাতে। কাজেই ভারত এখন জানতে চায় 2 মাস ধরে নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পর এবং সেই সরকারের প্রধানমন্ত্রী পদে তারেক রহমান নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমানকে সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসানোর পর কি করেছে এই সরকার যাতে ভারত সরকার তারেক রহমান সরকারের ওপর আস্থা পেতে পারে, যে কারণে কিনা তারা ভিসা প্রক্রিয়া সহজতর করতে পারে। মানে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন সামনে, সেই নির্বাচনে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে এই সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এবং বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের পর ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা জুড়ে তাদের নানা রকম সন্ত্রাসী সংগঠনের আস্তানা গড়ে তোলার বিষয়টি। তাহলে ভারত সরকার আস্থার জায়গা না পেলে, এখনো যদি তাদের তারেক রহমানকে সন্দেহ হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর যদি তারা আস্থা না পান, তাহলে আসলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফর নিয়ে তাদের উচ্ছ্বাসের কারণ কি? কাজেই এই সফর নিয়ে একেবারে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।